জানি না ভগবান আর কত পরীক্ষা নিবে আমার সাথে। বিয়ের পর থেকে নিজের কারণে হোক বা সে সংসারের কারণে হোক, যে কারণেই হোক না কেন, সবসময় আমার মধ্যে সমস্যা বা বিপদ লেগেই থাকতো। তবে কেন জানি না আমার বাচ্চাটার সঙ্গেও ভগবান পরীক্ষা নিতে কিন্তু ছাড়ছে না। যাই হোক, আমি পিয়ালি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। ফিরে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগের সাথে। ভিডিওটি দেখে তোমরা বুঝতেই পারছো তখন ঘরের মধ্যে জল ভর্তি ছিল না, তবে এখনই কিন্তু জল কমে গেছে। তোমরা হয়তো চিন্তা করবে এখনো কি জল আছে? এখন আবার শীতের ভয়ে বাচ্চাটাকে নিয়ে অনেক ভয়ে ভয়ে এই ঘরে থাকতো। সে যাই হোক, চলো এখন বর্তমানে আমি যে কাজগুলো করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আবার না হয় আসবো আমার সোনামাকে নিয়ে আমার জীবনের কিছু সমস্যার কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকালে ঘুম থেকে উঠে সোনাকে এক দফা খাইয়ে নিয়েছি। খাওয়ানোর পর ওর সঙ্গে একটুখানি খেলু করার পর খাবারটা আবার হজম হয়ে যাওয়ার পর ওকে আবার একটু খাইয়ে দেয়, তারপরে ঘুম করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নার প্রস্তুতি করার জন্য। প্রায় বাড়িতে 2-3 দিন ধরে তো জল জমা ছিল, তোমরা সেটা জানো। তো সেই কারণে শাশুড়ি মা এত পরিমাণে জলের মধ্যে চলাফেরা করছে যে হাজারটা এত পরিমাণে বেড়ে গেছে। তাই বাধ্য হয়ে আজকে আমি খাট থেকে নামলাম। ভাবলাম জলে দাঁড়িয়ে রান্নাটা না করতে পারি, অন্তত রান্নার প্রস্তুতিটি যদি করা থাকে তাহলে যে কারোর কিন্তু রান্না করতে ভালো লাগবে। আগের দিনে এই বেটোটা জলের মধ্যে চুবানো ছিল আর সেখান থেকে 3-4টে কই মাছ পড়েছে। তার মধ্যে 2টো কই মাছ বড়, দুটো কই মাছ ছোট, একটা কই মাছ তার মধ্যে আবার মারা গেছে। মোট কথা 3টে কই মাছ ভালো ছিল। সকালবেলা আমার শাশুড়ি মা আমার শ্বশুর বাবাকে বলেছিল যে বাজার থেকে রুই মাছ কিনে আনার জন্য। রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করা হবে, যেটা তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে। কিন্তু মাছের যে পরিমাণে দাম ছিল, মাছ আর কিনে আনেনি, এনেছে মাংস। তো মাংস যে এনেছে তখন তো আমি জানতাম না, সেই জন্য মাছটাকে ভালো করে কেটে ধুয়ে ভাবছি কি বড় বড় করে আলু কেটে কই মাছ দিয়ে একটু মাখা মাখা করে তেল কইয়ের মতো রান্না করবো। আর তার সাথে ভাবছি কি রান্না করি বলো তো? এইরকমই সময়, সেরকম বাড়িতে কোনো শাকসবজিও নেই, আর শাকসবজি পাবো কোথায়? সব তো ডুবে গেছে চারিদিকে। কিন্তু বাড়িতে 2টো মোচা পড়েছিল, আর এই 2টো মোচা আমি তোমাদেরকেও শেয়ার করেছিলাম। এগুলো হচ্ছে সিঙ্গাপুরি কলা গাছের মোচা। এই মোচাগুলো সাধারণত আগের দিন রাত থেকে যদি কেটে জলে চুবে রাখা হয় তাহলে কিন্তু খাওয়ার সময় তেতো লাগে না, কিন্তু এটা যদি সঙ্গে সঙ্গে কেটে রান্না করা হয় তাহলে এটা তেতো লাগবে। তো আমি যেহেতু সঙ্গে সঙ্গে করব, তাই ভাবলাম আমি এটা মোচার বড়া করবো। বড়াটা কিন্তু গরম গরম তেতো লাগলেও খাওয়া যাবে, কিন্তু তরকারি বা কোনো ঘন্ট করলে তেতো লাগলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি সেই প্রস্তুতি মতো করে কিন্তু বড় বড় করে কেটে নিচ্ছি। এটাকে আর কুচি কুচি করবো না। আর মোচা কাটলে যেন মোচার ফুলের মধ্যে একটা শক্ত মতো একটা থাকে, ওটাকে ফেলে দিতে হয়। আর একটা পেঁয়াজের খোসার মতো বেশ একটা খোলা মতো থাকে, ওটাকেও ফেলে দিতে হয়। মোটামুটি এই 2টি জিনিস তো খেতে নেই জানি। আর লম্বা যেটা সেটা তো দাঁতের মধ্যে খোঁচা হয়ে যায়। আর পেঁয়াজের মতো যেটা দেখতে ছাল ছাল, ওটা অ্যাকচুয়ালি কি কারণে ফেলা হয় সেটা কিন্তু জানি না। দেখো এদিকে মোটামুটি আমার মোচা কাটা হয়ে গেছে। আর মোচার যে নরম যে একদম লাস্টের অংশটা, ওটা তো জানো একদম পুরোটাই নিয়ে নেওয়া হয়। তো আমি সেটা বড় বড় করে চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার আমি পুকুরের জলে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নেবো, তারপরে হচ্ছে আমি কলের জলে ট্যাঙ্কির জলে ধুবো। ট্যাঙ্কিতে বেশি একটা জল নেই, তারপরে আবার ট্যাঙ্কি তো একদম ডুবে গেছে কলের যে ট্যাপের মুখ পর্যন্ত, সেই জন্য ধুতে তো খুব অসুবিধা হবে। আর মোচা যেহেতু কষ্ট অনেক থাকে, সেই জন্য ভাবছি পুকুরের জলে আগে ভালো করে ধুয়ে নিই। দেখো তারপরে কিন্তু আমি কই মাছটাকেও পুকুরের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কই মাছটা যেহেতু আমি ছাই দিয়ে কেটেছি, আর মাছটা যেহেতু একটু লালা লালা হরকা, তো এটাকে পুকুরের জলে না ভালো করে ধুলে কিন্তু মন পোষায় না। এবার আমার হয়ে গেছে মোচা কাটা আর মাছ ধোয়া। তারপরে যখন বাড়িতে এসে দেখি যে এই যে মাংস রাখা আছে, ওই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম মাংস যে আনা হয়েছে সেটা তো জানি না। আর এদিকে দেখো বেশ বড় বড় 3টে শশাও নিয়ে আসা হয়েছে। 3টে নয় 4টে শশা আনা হয়েছে, মানে 1 কিলো শশা আনা হয়েছে। আর শশাগুলো এত টাটকা তাজা, একদম মানে কি বলবো, লোকের বাড়িতে হয়েছিল। আর শশা তো বাড়িতে গাছেই হয়, মানে আমাদের আশেপাশে কারোর হয়েছিল আর কি, বরজ বাড়ির ধারে মনে হচ্ছে বলেছিল। সেই গল্পটা মনে আছে বলে তোমাদেরকে আজকে শেয়ার করতে পেরেছি। আর এদিকে দেখো কলের জলের মধ্যে কিন্তু হলুদ দিয়ে মোচাটাকে আমি কিন্তু জলে চুবিয়ে রেখেছি, যাতে মোচার কষ আর তিতা ভাবটা চলে যায়। তারপরে কিন্তু কই মাছটাকেও রেখে দিয়েছি। এরপরে আমি মাংসটা এখন ভালো করে ধুয়ে নেব। মাছ কাটা আর মোচা ধোয়া এ পর্যন্ত মিলে কিন্তু আমি জলের মধ্যে প্রায় 1 ঘন্টার উপরেও কিন্তু আমি আছি। কিন্তু ভিডিওটাতে যেহেতু তোমাদেরকে অল্প সময়ের মধ্যে দিচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো না। আর এদিকে আমাদের সোনামা কিন্তু অনেক ছোট, আমার এত জল ঘাটা কিন্তু ঠিক নয়। কিন্তু তারপরেও যখন দেখলাম মাংসটা আছে, মাছটা কাটলাম, মোচাটা কাটলাম, কিন্তু ওটা তো রান্না হবে না। মাংসটা আনা হয়েছে মানে ওটাই রান্না হবে, মাছটা হয়তো থেকে যাবে, মোচাটাও হয়তো থেকে যাবে। তাই ভাবলাম আরেকটু না হয় জলে দাঁড়াবো, কিন্তু আমি মাংসটাকে ভালো করে ধুয়ে দিই। আর মাংসটা ধুয়ে নেওয়ার পর আবার মাংসের মশলা কাটারও কিন্তু ব্যাপার আছে। কিন্তু ভাবলাম যে না, অতক্ষণ জলে থাকলে কিন্তু আমার অবস্থা পুরো খারাপ। জলে দাঁড়িয়ে থাকলে কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরে কিন্তু নাক থেকে এমনি কাঁচা কাঁচা জল পড়তেই থাকে, মানে ঠান্ডা লেগে। কারণ কেন বলো তো, একদম পুকুরের জলটা পুরো গোটা ঘরের মধ্যে ঢুকেছে। আর পুকুরের জলটা বেশ ঠান্ডা, একদম খাটের তলে থেকে শুরু সবকিছু। যেহেতু সোনা আমার থেকে খাবার খায়, তাই আমার যদি ঠান্ডা লাগে তাতে ওরও কিন্তু ঠান্ডা লাগবে। সেই ভেবে ভাবলাম যে না, মাংসটা যেহেতু
আঁশটা টাইপের জিনিস, এর জল গায়েটায় পড়বে, তাই এটা ভাবছি এই অবস্থায় কিন্তু পরিষ্কার করে নিই। আর তার সঙ্গে আলুটাও কিন্তু আমি ছুঁড়ে নিচ্ছি, আর আলুটাও আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরিতে কেটে নেবো। কিন্তু মশলা যে কাটার ব্যাপারটা সেটা ভাবছি স্নানটা আগে করে নিই। স্নান করার পর এই কিচেন স্ল্যাপের উপরে উঠে বসে বসে কিন্তু আমি মশলা কেটে নেবো। দেখো এই জলটা কিন্তু আমার বিয়ের পর এটা প্রথম দেখা না। বিয়ের পর আজকে 5 বছর বিয়ে হয়েছি, 1 বছর ছিলাম তমলুকে, আর 4 বছর কিন্তু এইভাবে আমাদেরকে প্রত্যেকটা বছর জলে কষ্ট করতে হয়। যখন আমি আগের বছর মুম্বাইয়ে ছিলাম তখন তো আমি এই কষ্টটা পাইনি। তার আগে যখন আমি বাড়িতে ছিলাম তখন কি করতাম বলতো, যখনই জল হয়ে যেত তখন আমি এই কিচেন স্ল্যাপের উপরে উঠে বসে বসে সবজি কাটা থেকে শুরু করে কিন্তু রান্নাটাও আমি করে নিতাম। সেগুলো কিন্তু আমার আগের ভিডিওতে আছে, তোমরা যারা যারা আমার আগের ভিউয়ার্সরা আছো, প্রথম থেকে আমার সাথে আছো, তারা কিন্তু হয়তো অবশ্যই এটা জানো। ওদিকে দেখো মশলাটা কাটার পর ভাবছি কি আমি চালটা ধুয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে একদম স্নান করব। মানে একটার পর একটা যতই বলছি করবো না, ততই ভাবছি যে একটা করে যদি কাজটা আগিয়ে রাখা হয় তবে মাংসটা যে কেউ এসে মোটামুটি করে নেবে। তো সেই জন্য ভাবলাম এখন আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই, মানে চালটাকে ভালো করে ধুয়ে আজকে চাল আর জল একসাথেই তুলে দেবো। কারণ জল আলাদা করে ফুটবে, কখন ফুটবে তারপরে আবার এসে চাল দেবো, সে করলে হবে না। চাল জল একসঙ্গে দিয়েই তারপরে আমি স্নান করতে চলে যাব। ওদিকে কিন্তু সকাল থেকে খাইনি, সেই জন্য কিন্তু তাড়া আছে, কারণ সোনা যেহেতু খাবার খাচ্ছে আমাকে কিন্তু তাড়াতাড়ি করেও খাবারটা খেতে হবে ঘন ঘন করে। এখন মোটামুটি বেজে গেছে সকাল 10:30 11টার মতো। সকালবেলা কিন্তু আমি প্রথমে যখন বেরিয়ে এসেছিলাম তোমরা দেখেছিলে আমি কিন্তু জামা কাপড় নিয়ে বেরিয়ে এসেছিলাম স্নান করবো বলে। তারপরে যখন দেখলাম এগুলো সব রান্নার জিনিস বাকি আছে করতে, তাই কাজটাকে একটু এগানোর জন্যই কিন্তু আমি চলে এসেছিলাম। তারপরে দেখো আমি স্নান টান করে নিয়েছি, ভাত ওদিকে এখনো ফুটছে, আর তারপরে এখানে আমি এখন একটু চিড়ে খাবো। আর শরীরটাও না বেশ গরম হয়ে গেছে, বাইরে চারিদিকে জল, মানে নাক দিয়ে সর্দি ঝরছে, জল ঝরছে, কিন্তু হলে কি হবে ভেতরটা কিন্তু আমার প্রচন্ড গরম হয়ে গেছে শরীরে। আমার মুড়ি খেতে একদমই ভালো লাগছে না, তার জন্য ভাবছি একটু চিড়ে খাবো। আর এই চিড়েটা হচ্ছে লক্ষ্মী পূজা যে করেছিলাম সেই চিড়ে, এমনি যে চিড়ে খাওয়ার জন্য পাতলা চিড়ে পাওয়া যায় সেটা কিনে আনা নেই এখন বাড়িতে, কিন্তু আমার মুড়ি খেতে একদমই ইচ্ছে করছে না। তো সেই জন্য ভাবছি একটুখানি চিড়ে আর টক দই আছে বাড়িতে, টক দই আর বাতাসা দিয়ে চিড়েটা খাবো। তবে চিড়েটা যদি আমি আগে থেকে জলে ভিজে রাখতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু আমার তো সে খাওয়ার কথা আর মাথায় ছিল না। তখন শুধু একটা কথাই ছিল যে আমাকে কি করে কাজগুলোকে এগিয়ে রাখতে হবে রান্না করার জন্য, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, সময় হয়ে যাচ্ছে। তো সেই কারণেই আমি হচ্ছে আগে রান্নার প্রস্তুতিটা করে নিয়েছিলাম। যদি একটুখানি মাথায় রাখতাম যে কি খাবো, তাহলে চিড়েটা যদি ভিজে রাখতাম তাহলে কিন্তু খাওয়াটা খুব ভালোই হতো। তো যাই হোক, যখন এখনই খাবো তো প্রস্তুতিটা এখনই করতে হচ্ছে। এখন চিড়েটাকে ভালো করে ধুয়ে নিলাম। চিড়ের মধ্যে কিন্তু বেশ এখানে ধান ছিল, তো ধানগুলোকে ফেললাম যতটা পারলাম। তারপর দেখো আমি এখন টক দইয়ের যে জলটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, কারণ ওটা তো টক দই থেকেই বেরিয়েছে, ওটা মানে ফেলে দেইনি আলাদা করে। তারপর হচ্ছে আমি বেশ অনেকটাই পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে আমি টক দইয়ের উপরে বাতাসে দিয়ে দেবো। বাড়িতে কিন্তু অনেকটাই মধু আছে, কিন্তু সেটা আমাদের নিজেদেরই মৌমাছি মেরে মধুটা বের করানো হয়েছিল, মানে মৌচাক থেকে, সেই জন্য না মধুটা খেতে অতটা ভালো লাগে না। তো যাই হোক, সেই জন্য কিন্তু আমি বাতাসা দিয়ে খেয়ে নিচ্ছি। মানে যারা হেলথের জন্য ভাবছে যে হয়তো ডায়েটের জন্য, তাদের কাছে কিন্তু বাতাসা না নিয়ে মধুটা দিয়ে খাওয়াটা কিন্তু খুবই ভালো, কিন্তু আমি সেটা না করে আমি কিন্তু বাতাসা দিয়ে খেয়ে নিচ্ছি। আগের দিনে যখন আমি লাইভ করেছিলাম তোমরা আমাকে একজনা বলেছিল মনে হচ্ছে যে দিদিভাই তোমার ডায়েট চার্টটা দিবে। হ্যাঁ অবশ্যই দেবো, কি কি খাচ্ছি সেটা তো আমি অবশ্যই দেবো। সেদিন আমি চিড়ে খেয়েছিলাম, আজকেও চিড়ে খাচ্ছি। তোমরা হয়তো ভাববে কি চিড়েটা হয়তো আমার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আমি রাখছি, না সেরকমইটা কিছুই নয়। আর এদিকে দেখো আমার কিন্তু একটুখানি মানে এখনো বাতাসা লাগবে, একটুখানি যেন মানে টক দইটা বেশি টকটক লাগছে, সেই জন্য তোমার দাদাভাইকে বললাম একটা গুড়ের বাতাসা আর দুটো এমনি সাদা বাতাসা নিয়ে নিলাম। আর তারপরে দেখো আমার খাওয়ার পর এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, প্রায় দুপুর 2টো বা 2:30টা বেজে গেছে। তো মাংস রান্না হয়ে গেছে, আর সেই কড়াইতে এখন আমাদের ঘরে যে ছাগলগুলো আছে তাদের জন্য এখন কিন্তু মানে খুদ ভাত বা রেশনের চাল এরকমই হবে, সেটা এখন কিন্তু ফুটাতে দেওয়া হচ্ছে, কারণ ওদেরকে খেতে দেওয়া হবে। তো আমি হাত ধুতে গিয়েছিলাম, অনেকক্ষণ ধরে এটা চাপা আছে, ভাবছি কি জল শুকিয়ে গেছে না তলায় লেগে যাচ্ছে, সেই জন্য ভাবলাম একটুখানি নেড়ে দেই, না হলে পুড়ে গেলে তখন খেতে বসলে আবার তো আসতে হবে জল ঘেটে ঘেটে। তো সেই জন্য ভাবলাম খেতে যাওয়ার আগে একটুখানি ওদের ভাতটাকে নেড়ে দেই। আর দেখো এরপরে আমি সোজা বসে যাচ্ছি খেতে। আর এখনও দেখো কতটা পরিমাণে জল আছে। দেখো আমি কিন্তু তোমাদেরকে আমাদের ঘরে জল সম্পর্কে আজকের ভিডিওতে বেশি কিছু বলিনি, কারণ এর আগে আমি তোমাদেরকে 2টো ভিডিও যে দিয়েছিলাম আমাদের ঘরে জল ঢুকেছে, বেশ অনেক কিছু কথাই বলেছি, কিন্তু বললে কি হবে, সেগুলো কি আর কোনো আমাদের কাজে দিয়েছে? কোনো কাজে দিয়ে লাভ নেই। তাই আমার দুঃখের কথা তোমাদেরকে বলে কি হবে, কিন্তু তবুও বলেছিলাম আমরা সোনামাই সম্পর্কে কিছু বলবো। সোনামাই সম্পর্কে বলার বলতে কি বলি বলো তো, আমার বিয়ের পর থেকে তো যা কিছু প্রবলেম ফেস করতে হয় সে করছি, কিন্তু আমার সোনামা হয়ে যাওয়ার পর যেটা, যখন প্রথম আনি ঘরে তখন চারিদিক থেকে ঘরে কি জল পড়ছিল, খাটটাট ভিজে যেত, ওকে শুকরে রেখেছি, দুই পাশে 2টো হাঁড়ি গামলা পেতে রেখেছিলাম, সে
সেই জায়গা থেকে প্রবলেম এত হয়েছিল, সেই প্রবলেমকে ফেস করার জন্য সোজা চলে গেছিলাম মামা শ্বশুর বাড়ি। সেখানে প্রায় 14-15 দিন কাটিয়ে দিয়ে আসার পর আবার এই যে বর্ষা এইরকম ঘরে পুকুর ধারে কাটালাম, তারপরে নিম্নচাপ থেকে এগুলো কাটার পর এখন আবার শীতকালে শীতের সমস্যা। যাই হোক, সব কিছু তোমাদেরকে বললে কি আর আমার সমাধান হবে না। সেই জন্য ভাবলাম দৈনন্দিন জীবনে যেগুলো হচ্ছে সেগুলোই বলা ভালো, আর মনের দুঃখের কথা তোমাদেরকে শেয়ার করে বাকি অন্যান্য ভিউয়ার্সদের কাছে নাটক শুনতে আর ভালো লাগে না। তো এদিকে দেখো, আমি খাওয়া দাওয়া করার পর খাটে উঠে গেছি আর পায়ের মধ্যে না পাউডার মেখে নিয়েছি, কারণ এত পরিমাণে হাজার এইটুকু টাইমের মধ্যে হয়ে গেছে, পা এত জ্বালা চুলকানি হচ্ছে যে থাকতে পারিনি। তারপরে এখন বিকেল বা সন্ধ্যা হয়ে গেছে, সোনার এখন একটুখানি দুষ্টুমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সোনামাকে তো সকাল থেকে ক্যামেরার সামনে আনিনি, আর সত্যি কথা বলতে ভিডিওটা তো তোমরা জানো প্রায় 1 মাস মতো হয়ে গেছে, কারণ 3 সপ্তাহ আগে তোমাদেরকে লাস্ট নিম্নচাপের ভিডিও দিয়েছিলাম, আর এখন তো বেশ অনেকগুলো দিন হয়ে গেছে। কিন্তু এখন এসে মনে হচ্ছে সোনার ভিডিও হয়তো আমার চ্যানেলের আপলোড দেওয়া সম্ভব হবে না। কারণ কি জানো তো, আমি মা, আমাকে যে যতই খারাপ বলুক আমার তাতে কোনো যায় আসে না, কিন্তু আমার বাচ্চাকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে, বিশেষ করে একটা আইডি থেকে, বিজয় দাস আইডি থেকে, আমার বাচ্চাকেও নোংরা কথা বলতে ছাড়ছে না। ওর তো একটা ব্যবস্থা নেওয়া হবেই, ও যতই সোর্সের মধ্যে ভূত লুকিয়ে থাকুক না কেন, ওর ব্যবস্থা খুব শীঘ্রই নেওয়া হবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি। সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর পারলে আমাদের পাশে থাকো। সবাইকে টাটা, বাই, গুড নাইট।